সম্প্রতি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত রুমি। নির্মাতা ভিকি জাহেদের নতুন আরেকটি অসাধারণ প্রজেক্ট খন্দকার রুমি, যিনি সিআইবি এর একজন সিনিয়র ডিটেকটিভ। রুমির তুখর বুদ্ধির বলে তারা যে কত আনসলভ কেস সলভ করেছে হিসাব ছাড়া। তার এই বুদ্ধিমত্তা ও সফলতা দেখে অনেকে হিংসেও করত বটে, তবে সিআইবি অফিসার রুমি কখনোই এগুলোকে গায়ে মাখত না। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন সে স্বপ্নে শহরে হয়ে যাওয়া একের পর এক মার্ডারের ইনফরমেশন ও তাদের ডেড বডি দেখতে পেত। অবাক করা বিষয় হলো সেগুলো বাস্তবের সাথে হুবহু মিলেও যেত। কোনো এক দুর্ঘটনায় অন্ধ হয়ে যাওয়ার পর সে এই অলৌকিক ক্ষমতাটি পায়। সিরিজের শুরুতেই দেখানো হয় রুমির মাকে, যিনি ছাদে বসে গান গাইছিলেন পুরনো সে দিনের কথা। ঠিক তখনই সেখানে রুমি চলে আসে এবং বসে কান্না করতে থাকে। তখন তার মা তাকে জড়িয়ে ধরে, তার মা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে হঠাৎ তার মাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তবে এই পুরোটাই ছিল রুমির স্বপ্ন। সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গত 1 বছর আগেই তার মা মারা গিয়েছে। কেউ বলে অ্যাক্সিডেন্ট, কেউ বলে আত্মহত্যা, কিন্তু রুমির কাছে মনে হয় কেউ তার মাকে হত্যা করেছে। তাদের ডিপার্টমেন্ট থেকে 3 বার আলাদা আলাদা টিম নিয়ে ইনভেস্টিগেট করেও তার মার হত্যার তেমন কিছুই প্রমাণ করা যায়নি। রুমি তার মাকে অনেক ভালোবাসতো। তার জীবনে তার মায়ের অবদান অনেক। সে তার মার প্রায় কথা টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছিল, যেগুলো সে প্রায় শুনতো। রুমির কেস সলভ করার ধরনও ছিল অন্যরকম। তার উপরের অফিসাররা তার কাজে সন্তুষ্ট ছিল। হঠাৎ একদিন তাদের কাছে একটা কিডন্যাপিং ও মার্ডারিং এর কেস আসে। বিখ্যাত ব্যবসায়ী আল মতিন সাহেব তার 3 ছেলেকে নিয়ে যৌথ পরিবারে খুব সুখেই ছিল। হঠাৎ একদিন তার বড় ছেলের 5 বছরের ছেলে কিডন্যাপ হয়ে যায়। কয়েকদিন তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একদিন দরজার নিচে দিয়ে একটা চিঠি কেউ দিয়ে যায়। চিঠিতে কিডন্যাপাররা 5 কোটি টাকা দাবি করে। পুলিশকে না জানিয়ে তারা টাকার জোগাড় করে ফেলে, কিন্তু টাকা দেওয়ার একদিন আগেই বুড়িগঙ্গায় সেই বাচ্চাটির লাশ পাওয়া যায়। তাদের ডিপার্টমেন্টের অফিসার আরিয়ান সেই বাড়ির কাজের লোক সালেহা ও দারোয়ান মিলনকে সন্দেহ করে, কারণ তারা দুজনেই গায়েব ছিল। দারোয়ান ধরা পড়লেও সালেহা এখনো ধরা পড়েনি। এই পুরো ঘটনা আরিয়ান তার টিমকে শোনাচ্ছিল এবং তাদের অফিসারকেও, কিন্তু সেখানে থাকা রুমি তার সাথে একমত হতে পারে না। তার ধারণা এই হত্যাকাণ্ড তার যৌথ পরিবারের কেউই করেছে। তখন রুমি তার উচ্চ পর্যায়ের অফিসারের থেকে তাদের পুরো পরিবারকে আবার জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায়, কিন্তু আরিয়ান এতে দ্বিমত জানায়, কারণ মুক্তিপণ চাওয়া চিঠির সাথে ওই বাড়ির কারোই হাতের লেখা মিলে না। আরিয়ান আরো বলে এখানে বোঝাই যাচ্ছে যে বাড়ির চাকর আর দারোয়ান দোষী, যেহেতু তারা পালিয়ে গিয়েছিল। তাহলে আবার নতুন করে ইনভেস্টিগেশন করতে হবে কেন? কিন্তু অফিসার আরিয়ানের কোনো কথা না শুনেই রুমিকে অনুমতি দিয়ে দেয়, কারণ সে তাকে অনেক বিশ্বাস করত। তাই রুমি তাদের আরেক অফিসার ঈশাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঈশা যখন রুমের ভিতর জিজ্ঞাসাবাদ শেষ করছিল, রুমি তখন তাদের বাইরে নিয়ে গিয়ে চায়ের দোকানে চা খাওয়ায়। রুমির এই চায়ের দোকানের লজিক কেউ বুঝতো না। আসলে তার ধারণা ছিল যে রিমান্ড রুম থেকে বেরিয়ে সবাই একটু নার্ভাস থাকে। এই সময় অপরাধী কোনো না কোনো ভুল করেই। এই 3 ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে তাই। সবাই ঠিকঠাক ভাবে চা খেয়ে চলে গেল। মতিন সাহেবের মেজো ছেলে একটা ভুল করে বসে। সে চায়ের বিল দিতে গিয়ে বাম হাতের ব্যবহার করে, অর্থাৎ বাম হাত দিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিয়ে আবার বাম হাতে পকেটে রেখে দেয়। অর্থাৎ সে ডান হাতের পাশাপাশি বাম হাত দিয়েও প্রায় সব কাজ করে। তাই রুমির ধারণা সেই চিঠিটা মতিন সাহেবের মেজো ছেলেই তার বাম হাত দিয়ে লিখেছে। তাই তার ডান হাতের লেখার সাথে চিঠির লেখা মিলেনি। সত্যি দেখা যায় তাই। রুমির ধারণাই ঠিক। মতিন সাহেবের মেজো ছেলে পুলিশের রিমান্ডে গিয়ে মার খেয়ে তার সকল দোষ স্বীকার করে। সে তার রেস্টুরেন্ট ভালোভাবে না চলার কারণে অনেক দেনায় পড়ে গিয়েছিল। তার প্রচুর টাকার দরকার ছিল, তবে তার ভাস্তাকে খুন করার কোনো উদ্দেশ্যই ছিল না। সে তো শুধু কান্না থামাতে গিয়ে মুখ চেপে ধরতেই নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চাটি মারা যায়। কেসটা এত তাড়াতাড়ি এইভাবে সমাধান করার জন্য সবাই তাকে বাহবা দিতে থাকে। আরিয়ান তাকে সরাসরি বলে এইসব ঝড়ে বক মরা ছাড়া আর কিছুই না। সত্যি সে যদি এত ইন্টেলিজেন্ট হতো তাহলে তার নিজের মার কেসটাই সলভ করতে পারত। সে তো নিজের মার কেসই সলভ করতে পারেনি। তার মা কিভাবে বিভৎসভাবে মারা গিয়েছিল। এইভাবে 1-2 কথায় তাদের প্রায় মারামারি লেগে যাওয়ার অবস্থা। এখানে আমরা আরো জানতে পারি আরিয়ানের বিরুদ্ধে একটা ইনকোয়ারি হচ্ছে। সে একটা অপরাধীকে রিমান্ডে নিয়ে গিয়ে মারতে মারতে তাকে মেরেই ফেলে। এই ঘটনার পুরো সাক্ষী ছিল রুমি। রুমির বয়ানের মাধ্যমে আরিয়ানকে শাস্তি দেওয়া হবে। তাই তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল।
রুমি বাসায় একা থাকতো। তার সাথে থাকতো তার বাড়ির কাজের ছেলে তরিকুল। তরিকুল ছেলেটা তার সাথে ছোটবেলা থেকেই রয়েছে। সে নাকি অনেক ভালো চাউমিন বানাতে পারে। তরিকুল প্রায় রুমির বাসার সামনে একটা কালো হুডি পরা লোককে দেখতে পেত, যে এই বাড়িতেই নজর রাখছিল। তবে তরিকুল এই ব্যাপারটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। রুমি সবসময় একা থাকতে পছন্দ করত। ঈশা তার জন্মদিনে রুমিকে ইনভাইট করে। ঈশা রুমিকে বলে সে তার অনেক বন্ধুদের রেস্টুরেন্টে ইনভাইট করেছে, কিন্তু রুমি গিয়ে দেখে ঈশা শুধু তাকে ইনভাইট করেছে। আসলে ঈশা চাইছিল রুমির সাথে কিছু একান্ত মুহূর্ত কাটাতে, কিন্তু রুমি অনেকটাই বিব্রতিকর মুহূর্তে পড়ে যায়। রুমি তাকে জন্মদিনের উপহার দিয়ে কিছু একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় তার গাড়ির উপরে কেউ একটা চিঠি রেখে গেছে। কে চিঠি রেখে গেছে এটা দেখার জন্য যখন সে সিসিটিভি ফুটেজ চেক করে, সেখানে সে তেমন কিছুই পায় না। যেহেতু সে সিসিটিভি ফুটেজে কিছুই পায়নি, তাই সে সেই ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করতে যায়। কিন্তু রাস্তায় হঠাৎ একটা ছেলেকে বাধা অবস্থায় সে দেখতে পায়। তাকে বাঁচাতে গিয়ে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। আশেপাশের লোকেরা এসে রুমিকে উদ্ধার করে, কিন্তু সেখানে তারা অন্য কোনো ছেলেকে দেখতে পায় না। আর মূলত এই অ্যাক্সিডেন্টের জন্যই রুমি অন্ধ হয়ে যায়। অসুস্থ থাকার জন্য সে অফিসে যেতে পারতো না। সারাদিন তার রুমে বসেই কেটে যেত। এভাবে একা থাকতে থাকতে সে নানা রকম দুঃস্বপ্ন দেখত। এরপর টানা 3 দিন সে একটি মেয়েকে স্বপ্ন দেখে। মেয়েটি সাদা কাপড় পরে নৌকার উপরে ক্লাসিক্যাল ডান্স করত। তার বাম গালে একটা জন্মদাগ ছিল। ডান্স করতে করতে হঠাৎ একটা মহিলা এসে তার গলা কেটে তাকে মেরে ফেলতো। বারবার এই স্বপ্ন দেখার কারণে সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তাই সে বাসায় ঈশাকে আসতে বলে। রুমি ঈশাকে তার স্বপ্নগুলোর ব্যাপারে সব খুলে বলে। ঈশা তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার বর্ণনার সাথে হুবহু মিলে যাওয়া একটি মেয়ের গতকাল রাতেই হত্যা হয়েছে। বাম গালে তিল, ক্লাসিক্যাল ডান্স, বয়স সব মিলে যায় সেই মেয়েটির সাথে। মেয়েটির নাম নেহা আক্তার। নেহার আর 2 দিন পরে 21 বছর পূর্ণ হতো। এর আগেই কেউ তাকে মেরে ফেলেছে। বিখ্যাত ব্যবসায়ী রশিদ শিকদারের মেয়ে সে। গত বছর ক্লাসিক্যাল ডান্সে সে প্রথম হয়েছিল। রুমি অসুস্থ এবং অন্ধ থাকায় আরিয়ানকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। নেহা যে ফ্ল্যাটে মারা গেছে তার পাশের ফ্ল্যাটেই তার মা সোনিয়া থাকতো। নেহার তার মার সাথে কিছু একটা ঝামেলা হওয়ার কারণে তারা আলাদা ফ্ল্যাটে থাকতো। নেহার ফ্ল্যাটে সিসিটিভি ফুটেজ না থাকায় তারা কোনো প্রমাণই পায় না। নেহার বাবা নেহা 5 বছর থাকতেই মারা যায়। নেহা জন্মের সময় প্রতিবন্ধী ছিল, তাই আমেরিকায় 12 বছর তার চিকিৎসা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় নেহাকে খুন করার আগে তাকে অনেকগুলো ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। এরপর তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এদিকে রুমি প্রতিদিন নতুন নতুন দুঃস্বপ্ন দেখত। সে দেখে একটি চায়ের কাপে সে বসে আছে আর তার উপর কেউ গরম দুধ চা ঢেলে দিচ্ছে। রুমি মনে করে সৃষ্টিকর্তা তাকে অন্ধ করে দিয়ে নতুন এক অলৌকিক শক্তি দিয়েছে। যেহেতু তার স্বপ্নের সাথে মেয়েটি হুবহু মিলে গেছে, তাই সে স্বপ্নে দেখা চায়ের কাপের কথা ভেবে নেহার বাড়িতে থাকা সকল চায়ের কাপকে আবার ফরেনসিক টেস্ট করাতে বলে। রুমির কথা মতো ঈশা আবার সেই চায়ের কাপগুলোকে ফরেনসিক টেস্ট করায়। দেখা যায় সত্যি একটা চায়ের কাপের ছোট্ট এক কণায় নতুন একজনের ডিএনএ পাওয়া যায়। এই ফিঙ্গারপ্রিন্টটা বশির আক্তার নামে একজন রাজনৈতিক নেতার ছিল। সম্পর্কে সে নেহার চাচা হয়। নেহার মায়ের কাছ থেকে পুলিশ জানতে পারে এই বশির আগে নেহার বাবার সাথে প্রায়ই সম্পত্তির জন্য মারামারি হতো। এখনো সে সোনিয়াকে আজে বাজে মেসেজ করত। পুলিশ তার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে দ্রুত তাকে ধরতে যায়, কিন্তু রশিদ সাহেব কোনো একটা সোর্সের মাধ্যমে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সে তার বাসায় থাকা অনেকগুলো ল্যাপটপ সাথে নিয়ে যায়। তবে তাড়াহুড়ার কারণে সে একটা ল্যাপটপ নিতে ভুলে যায়, আর পুলিশ এসে সেই ল্যাপটপটাই পায়। বশির জঙ্গলে এক নির্জন বাংলোতে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে রুমির অ্যাক্সিডেন্টের কেসটাও আরিয়ানকে দেওয়া হয়। আরিয়ান জোরপূর্বক এটা প্রমাণ করতে চায় রুমি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল। রুমি অন্ধ হয়ে যাওয়ায় তাকে সিআইবি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। রুমি অবশ্য কোনো প্রতিবাদ না করে বিদায় নিয়ে নেয়। বিদায় সময় সবাই তাকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয়, কিন্তু আরিয়ান তাকে এতটাই হিংসা করত যে সে তাকে একটা খোরা লোকের মূর্তি গিফট করে, যে সিবিআই এর ড্রেস পরা ছিল। অর্থাৎ সে এখানে রুমিকে কিছুটা অপমান করে। এরপর রুমি তরিকুলকে নিয়ে তার অফিস থেকে সকল বই ও জিনিসপত্র নিয়ে কাজ থেকে অবসর নেয়, কিন্তু তার স্বপ্ন দেখা কিছুতেই বন্ধ হচ্ছিল না। সে আবার স্বপ্নে দেখতে পায় এবার সে তার নানি বাড়িতে এসেছে। তবে এ বাড়িটি তার নানির আয়শার নামে ছিল না, ছিল স্নিগ্ধা নামে একজনের। আর ভেতরে দেয়ালে অনেকগুলো ছবি টাঙানো ছিল, যেগুলো
সবই ছিল বিকৃত। সে কোনো ছবি স্পষ্ট দেখতে পাচ্ছিল না। হঠাৎ রুমে অনেকগুলো ধোঁয়া আসতে শুরু করে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এভাবে তার স্বপ্নটা ভেঙে যায়। সেই স্বপ্নের পুরো বিষয়টাই ঈশাকে জানায়। ঈশা অফিসে ছিল, তখনই তার কলিগরা অবসর সময়ে সবাই একসাথে সিগারেট খাচ্ছিল। তখনই তার সেই স্বপ্নে দেখা ধোঁয়ার কথাটি মনে পড়ে আর মনে হয় ধোঁয়া মানে তো সিগারেটের ধোঁয়াও হতে পারে অথবা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য। তাই তারা খোঁজ নিতে থাকে যে নেহা বা নেহার আশেপাশের কেউ নেশায় আসক্ত ছিল কিনা। এ ব্যাপারে তারা নেহার মা সোনিয়াকেও জিজ্ঞাসা করে। তখন সোনিয়া স্বীকার করে যে তার মেয়ে নেহা প্রচুর পরিমাণে মাদকাসক্ত ছিল। সোনিয়া নিজে এটা নেহার বন্ধু অর্ণবের কাছ থেকে জানতে পেরেছিল। নেহার বয়ফ্রেন্ড ছিল সজীব, যে তাকে এসব নেশার অভ্যাস ধরিয়েছিল এবং তাকে নানা রকম নেশা জাতীয় জিনিস এনে দিত। প্রফেশনালি নেহার বয়ফ্রেন্ড সজীব মাদক সাপ্লায়ার ছিল। এদিকে রুমি ডিপার্টমেন্ট থেকে বিদায় নিলেও সে কাজ থেকে পিছু পা হয়নি। সে এই কেসে ঈশাকে সাহায্য করে। সে রশিদ সাহেবের সেক্রেটারির সাথে দেখা করে, যার গ্রামের বাড়ি ছিল বরিশাল। রুমি খুব চালাকের সাথে তার সাথে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে আর বলে সে তারই দেশের লোক। এইভাবে তার সাথে সে একটু খাতির জমায়। রুমি তাকে বলে রশিদ সাহেব তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার চিকিৎসায় অনেক সাহায্য করেছে, তাই সে একবার তার সাথে দেখা করতে চায়। অর্থাৎ রুমি এইভাবে তার কাছ থেকে রশিদ সাহেবের কোনো একটা ইনফরমেশন বের করতে চাচ্ছিল, কিন্তু রশিদ সাহেব এমন জায়গায় গিয়ে লুকিয়েছিল যেটা কেউ জানতো না। তাই রুমি রশিদ সাহেবের সেক্রেটারির কাছ থেকে তেমন কোনো ইনফরমেশনই পায় না। এদিকে ঈশা আসে নেহার বন্ধু অর্ণবের কাছে। ঈশা তখন অর্ণবকে জিজ্ঞাসা করে, নেহা তোমার কি হয় আর ওর সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? অর্ণব তখন বলে, নেহা আমার বন্ধু ছিল। ঈশা তখন জিজ্ঞাসা করে, শুধুই বন্ধু? নেহাকে তুমি পছন্দ করতে না? অর্ণব জবাবে বলে, নেহার সাথে আমার প্রথম যেভাবে দেখা হয়েছিল, যে কোনো ছেলে ওকে দেখলে প্রেমে পড়ে যেত। এরপর আমাদের দেখানো হয় অতীতের কিছু দৃশ্য, যেখানে নেহা একটা রুমে ক্লাসিক্যাল ডান্স করছিল। তখন অর্ণব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে নেহাকে প্রথম দেখাই প্রেমে পড়ে যায়। তার কিছুক্ষণ পর তাদের 1 বছরের সিনিয়র সজীব সহ আরো কিছু ছেলে অর্ণবকে র্যাগিং করছিল। সেখানেও নেহা এসে তাকে সেভ করে। রাস্তায় বাড়ি ফেরার সময় তরিকুল রুমিকে জিজ্ঞাসা করে, ভাই আপনি বরিশালের ভাষা কিভাবে জানলেন? আমি তো জানি আপনার বাড়ি রাজবাড়ি। তখন রুমি বলে, মানুষের পেট থেকে কথা বের করার জন্য অনেক অভিনয় করতে হয়। আমি অভিনয় করে অনেক মানুষের পেট থেকে কথা বের করেছি। তবে আমি যত বড় অভিনেতাই হই না কেন, যদি অভিনয় চোখ অভিনয় না করে তাহলে সেটা অভিনয় হয় না। আর আমি সেই দুটো চোখই হারিয়েছি। সে আরো বলে, আজ থেকে তোর চোখই আমার চোখ, তোকেও চোখ দিয়ে অভিনয় করতে হবে। তুই আমাকে সাহায্য করবি। রুমি বাসায় ফেরার ঠিক কিছুক্ষণ আগেই আবার সেই মুখোশ পরা ব্যক্তি তার বাসায় ঢুকে এবং রুমি যে ড্রিঙ্ক করে সেই ড্রিঙ্কের সবগুলো বোতলে সে কি যেন একটা মিশিয়ে দিয়ে যায়, যে ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। এরপর বাসায় রুমি এসে তরিকুলের কাছে ড্রিঙ্কস চায়। তরিকুল ড্রিঙ্কস এনে দিলে সেই ঠিক খাওয়ার আগে সেই ড্রিঙ্কস গুলো সব ফেলে দেয়। তার কাছে মনে হয় ড্রিঙ্কসে কোনো গন্ডগোল আছে। রুমি এই ড্রিঙ্কস গুলো সব ফরেনসিক টেস্ট করতে পাঠায়। আশ্চর্যকর বিষয় হলো সেখান থেকে জানা যায় তার বাসায় থাকা প্রতিটি ড্রিঙ্কসেই সাইনাইড পয়জন মিশানো রয়েছে। এতে গন্ধে পরিবর্তন না হলেও কালারের কিছুটা পরিবর্তন হয়। অবাক করা বিষয় হলো রুমি তো অন্ধ, তাহলে সে কিভাবে কালার চেঞ্জের বিষয়টা ধরতে পারলো? ওদিকে সিআইবি বশিরের ল্যাপটপ খুলে সেখানে নানা রকম পর্ন ভিডিও দেখতে পায় এবং সেও ছিল দুশ্চরিত্র একজন মানুষ। তার পেশাই ছিল ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদের টাকার লোভ দেখিয়ে পর্ন ভিডিও বানিয়ে নেওয়া এবং সেগুলোকে চড়া দামে বিক্রি করা। এমনকি পুলিশ এখানে সজীব এবং নেহারও ইন্টিমেট ভিডিও দেখতে পায়। এরপর পুলিশ সজীবকেও খোঁজা শুরু করে দেয়, কিন্তু সজীব নেহার মৃত্যুর পরেই দেশের বাড়িতে পালিয়ে যায়। রুমি ড্রিঙ্কে বিষ পাওয়ার পর সিআইবি তাকে পুলিশ প্রোটেকশনে রাখে। তবে ঈশা আর রুমির এখনো যোগাযোগের বিষয়টা আরিয়ান ভালো চোখে দেখে না। এদিকে ঈশা আবার অর্ণবের কাছে গিয়েছিল সজীব আর নেহার ব্যাপারে ভালোভাবে জানার জন্য। আসলে অর্ণব নেহাকে অনেক ভালোবাসতো। সে নেহাকে অনেকভাবে পটানোর চেষ্টা করেছিল। পড়ালেখায় সাহায্য সহ তার নানা কাজ করে দিত অর্ণব, কিন্তু নেহা তাকে কোনোদিনই সেই চোখে দেখেনি। নেহার রিলেশন ছিল সজীবের সাথে। তারা একসাথে নেশা করত, একসাথে ঘুরে বেড়াতো আর নেশা করে এদিক ওদিক পড়ে থাকতো। অর্ণব অনেক চেষ্টা করেছিল নেহাকে ফিরাতে, কিন্তু নেহা উল্টো সজীবকে দিয়া অর্ণবকে মার খাওয়ায়। ওদিকে রুমি আর তরিকুল মিলে মুজিবুর নামে একটা লোকের সাথে দেখা করে। এই লোকটা মূলত নারী পাচারকারী, যাকে রুমি আগে থেকেই চিনতো, কারণ এই বিষয়ে ধরা পড়ে সে অনেকবার জেলে গেছে। এই মুজিবুর লোকটা বশির
বশিরকেও অনেক মেয়ে পাচার করে দিত। তাকে রুমি কিছুটা থ্রেট দিলে সে বশিরের ব্যাপারে আরো অনেক তথ্য দেয় যে বশির শুধু গ্রামের মেয়েদের টার্গেট করত, তাদেরকে টাকার লোভ দেখিয়ে এই সব কাজ করিয়ে নিত আর সবাইকে কথা দিত এই সব কিছু বাংলাদেশে দেখানো হবে না। ঈশা সোনিয়াকে জানায় সে যখন জানতে পেরেছে যে নেহা মাদকাসক্ত তারপর থেকে সে তার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, ফলে নেহা আর কোনো টাকাই পাচ্ছিল না। সম্ভবত নেহা এই কারণেই তার চাচা বশিরের সাথে দেখা করেছিল। এরপর অতীতের কিছু সিন দেখানো হয়, দেখা যায় আসলেই নেহা তার বয়ফ্রেন্ড সজীবকে নিয়ে তার চাচার কাছে গিয়েছিল টাকার জন্য। এরপর তার চাচা বশির তাকে সজীবের সাথে পর্নো ভিডিও বানানোর অফার করে, এতে প্রচুর টাকা পাওয়া যাবে জেনে তারা দুজনেই এতে রাজি হয়ে যায় আর একটা শর্ত রাখে যে এসব যেন বাংলাদেশে না দেখায়। এরপর সজীব আর নেহা মিলে বেশ কয়েকটা ভিডিও বানায়, তবে বশির তাকে ঠিক মতো টাকা দিত না। বশির চাইতো নেহা আরো ভিডিওতে কাজ করুক, কিন্তু নেহা এইসব ভিডিও আর বানাতে চাচ্ছিল না। তাই সে এমনিতেই বশিরের কাছে কিছু টাকা হাওলাত চায়, কারণ এমনিতেই কয়েকদিন পর সেই সব সম্পত্তির মালিক হয়ে যাবে, তখন সে তার সব টাকা ফিরিয়ে দিবে। বশির তাকে তো টাকা দেয়ই না, উল্টো তাকে হুমকি দিয়ে বলে সে তার সব ভিডিও ভাইরাল করে দিবে। সিন বর্তমানে আসে, ঈশার কাছ থেকে তার মেয়ের পর্নো ভিডিওর কথা শুনে সোনিয়া অসুস্থ হয়ে পড়ে। এদিকে আরিয়ান রুমির বাড়িতে থাকা পাহারা দেওয়া সব পুলিশদের সেখান থেকে চলে আসতে বলে আর অর্ডার করে সজীবকে তার গ্রামের বাড়ি থেকে ধরে আনতে হবে। এরপর তারা সবাই মিলে রওনা দেয় সজীবের গ্রামের বাড়িতে। এদিকে বাসার সামনে পুলিশ না থাকায় সেই মুখোশ পরা লোকটা আবার রুমির বাড়িতে ঢুকে। এবার তাকে তরিকুল দেখে নেয় এবং তার মাথায় পেছন থেকে আঘাত করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। তরিকুল তার মুখ দেখায় একদম অবাক হয়ে যায়। সেই লোকটা তখনই তরিকুলের গলা চেপে ধরে আর সেখানেই তরিকুলকে হত্যা করে। ওদিকে উপরে বেডরুমে রুমি নতুন এক স্বপ্ন দেখছিল, যেখানে তার মা একটি কুকুর নিয়ে দাঁড়িয়েছিল আর কুকুরটি একটি বাচ্চার মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে রুমি উঠে তরিকুলকে ডাকতে থাকে। তরিকুলকে সে কোথাও খুঁজে না পেয়ে সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। সে ধীরে ধীরে নিচে এসে আবিষ্কার করে কেউ তরিকুলকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে সে পুলিশকে ডাকে আর তরিকুলের লাশ ছুঁয়ে বলতে থাকে, ভালোই হয়েছে আমি অন্ধ হয়ে গেছি। তরিকুলের লাশ নিজের চোখে দেখতে হলো না। আসলে নেহার বাবা বেঁচে থাকাকালীন তার সমস্ত সম্পত্তি তার মেয়েকে দিয়ে যায়। এখন তো নেহা বেঁচে নেই, তাই তার মা সোনিয়া তার সমস্ত সম্পত্তি টাকা পয়সা সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে দান করে দেয়। তরিকুলের মৃত্যুর জন্য ঈশা আরিয়ানকে দায়ী করে, কারণ আরিয়ান ইচ্ছা করে রুমির বাড়ির সামনে থেকে সব পুলিশকে সরিয়ে নিয়েছিল। আসলে আরিয়ান বুঝতে পেরেছিল কেউ রুমিকে হত্যা করতে চাইছে, তাই সে গোপনে হত্যাকারীকে সাহায্য করছিল। ব্যাপারটা বুঝতে পেরে ঈশা তার মুখে থুথু দেয়। এদিকে বশির যেখানে লুকিয়েছিল সেখানে একজন লোক তার সাথে দেখা করতে আসে। তার কথা শুনে আমরা বুঝতে পারি এই লোকটি বশিরের পরিচিত। অন্যদিকে আমরা সজীবকে দেখতে পাই। সজীব অর্ণবের কাছে এসে লুকিয়েছিল, যেটা দেখে আমরা সবাই অনেক অবাক হই, কারণ অর্ণব সজীবকে অনেক ঘৃণা করত। অর্ণব লুকিয়ে সজীবকে নিয়ে বশিরের ওই নির্জন বাংলোটিতে যায়, যেখানে তারা অনেক ভিডিও শুট করেছে। সজীব আর অর্ণব মূলত গিয়েছিল বশিরকে হত্যা করার জন্য। বশিরকে হত্যা করে তারা নেহার হত্যার প্রতিশোধ নিবে, কিন্তু তারা উল্টো গিয়ে দেখে কেউ তাকে বাথটবে চুবিয়ে মেরে রেখে গেছে। বাসায় ঈশা বসে টিভি দেখছিল। হঠাৎ তার একটা সিনেমা দেখে রুমির কথা মনে হয়। রুমি তাকে একটা বদ্ধ ঘরের কথা বলেছিল, যে ঘরের চারপাশে প্রচুর ছবি লাগানো, ঠিক হুবহু সেই রকমই মুভিতে দেখানো হয়। তাই ঈশা সন্দেহ করে রুমি হয়তো মুভি দেখে দেখে সব বানিয়ে বানিয়ে বলতো। ঈশা এ ব্যাপারে রুমিকে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে বলে, যেমন ড্রিঙ্কসে বিষ মিশানোর বিষয়টা, যেটা সে না দেখেই বুঝেছিল যে এতে কোনো গন্ডগোল আছে। তখন রুমি উত্তর দেয় এই সব কিছু তার এক অলৌকিক শক্তি, যেটা আল্লাহ তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার পর তাকে দিয়েছে। ওদিকে সিবিআই কেসটি ক্লোজ করে দিতে চায়। যেহেতু মূল অপরাধী বশিরই মারা গেছে, তাহলে আর কেসটা আগানোর দরকার নেই। কিন্তু রুমি কেসটা ক্লোজ করার আগে আরেকবার সোনিয়ার সাথে দেখা করতে চায়। সোনিয়ার থেকে এবার তারা জানতে পারে নেহার প্যারালাইটিক পোলিও ছিল। ছোট থাকতে তার শরীরের নিচের অংশ ধীরে ধীরে অবশ হয়ে যেত। স্বামীর মৃত্যুর প্রায় 12 বছর সোনিয়া মেয়ের ট্রিটমেন্ট আমেরিকায় করেছে। এই পর্যায়ে এসে রুমির মাথায় নতুন একটা কথা আসে। সেই ঈশাকে বলে পোলিওর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো প্যারালাইটিক পোলিও। এই রোগের মানুষদের হয়তো অনেক চিকিৎসার মাধ্যমে কোনো রকম বাঁচিয়ে রাখা যায়, তবে বড় হয়ে সেই রোগীর কোনোভাবে ক্লাসিক্যাল ডান্স করা সম্ভব না। তাই রুমি নিশ্চিত হয়ে যায় যে নেহা হয়তো সোনিয়ার আসল মেয়েই নয়। সে
সে স্বপ্নে যে বাড়িটিকে দেখেছিল সেই বাড়ির নাম ছিল স্নিগ্ধা। তাই তার মনে হতে থাকে হয়তো নেহার আসল মায়ের নাম স্নিগ্ধা। তারা সোনিয়ার কাছে নেহার কিছু ছোটবেলার ছবি চায়, কিন্তু সোনিয়া নেহার 5 বছরের নিচের কোনো ছবি দিতে পারে না। রুমি বুঝতে পারে সোনিয়া নেহার 5 বছর থাকতে তাকে অন্য কারো কাছ থেকে নিয়ে এসেছিল। এদিকে বশিরের বাড়ি থেকে পালিয়ে আসার সময় অর্ণব আর সজীবকে পুলিশ ধরে ফেলে। রিমান্ডে নিয়ে তাদের দুজনকে ইচ্ছা মতো মারে আরিয়ান। তখন সজীব স্বীকার করে যে সে নেহার সাথে পর্ন ভিডিও বানিয়েছিল, কিন্তু নেহার হত্যার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে শুধু তার সাথে ভিডিও বানিয়েছিল। সজীব যখন অর্ণবকে বিষয়টা জানায় যে বশির নেহাকে ব্ল্যাকমেল করে মেরে ফেলেছে, তখন তারা দুজনেই সিদ্ধান্ত নেয় নেহার হত্যার প্রতিশোধ তারা নিবে। তাই তারা দুজনেই বশিরের বাসায় গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু গিয়ে দেখে উল্টো তাকেই কেউ হত্যা করে রেখে গেছে। এদিকে রুমি নেহার আসল পরিচয় খুঁজতে থাকে। সে খোঁজ নিয়ে জানতে পারে সোনিয়া ময়মনসিংহের। তাই তার ধারণা সে ময়মনসিংহ থেকেই কারো বাচ্চাকে চুরি করেছিল। রুমির ধারণা নেহা যেহেতু তীব্র মাদকাসক্ত ছিল, তাই তার বায়োলজিক্যাল মাদারও নিশ্চয় মাদকাসক্ত ছিল। গর্ভাবস্থায় সে হয়তো মদ্যপান করত, এই কারণে নেহার মাদকের প্রতি একটা চাহিদা রয়েছে। তাই তারা ময়মনসিংহের 4টি মাদক নিরাময় কেন্দ্রের 2008 সালের হিস্ট্রি চেক করতে থাকে, কারণ নেহার বয়স 2008 সালে 5 বছর ছিল। খোঁজ করতে করতে তারা একটি মাদক নিরাময় কেন্দ্রের খোঁজ পায়, যেখানে স্নিগ্ধা নামে একটা মহিলার খোঁজ পায় তারা, যার একটি ছোট্ট মেয়েও ছিল, ঠিক দেখতে নেহার মতো। বাম গালে একটা তিল ছিল। তারা সবকিছু মিলিয়ে দেখে এটাই সেই ছোট্ট নেহা। এখন তারা চিন্তা করে যদি এই নেহাকে সে এখান থেকে নিয়েই যায়, তাহলে যে সন্তানকে সে নিজে জন্ম দিয়েছিল সে কোথায় গেল। রুমির ইনভেস্টিগেশন কমপ্লিট হয়। সোনিয়াকে আবার ধরে আনা হয়। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে ঈশার জোরাজুরিতে সে সব স্বীকার করে নেয়। আসল ঘটনা হলো সোনিয়া টাকার জন্য তার থেকে বয়সে 30 বছর বড় বিখ্যাত ব্যবসায়ী রশিদ সাহেবকে বিয়ে করে। বিয়ের পর সে তাড়াতাড়ি সন্তান নিয়ে নেয়, যাতে সন্তানের মাধ্যমে সে সেই সম্পত্তি ভোগ করতে পারে। তার একটি মেয়ে সন্তান হয়, তবে তার প্যারালাইটিক পোলিও রোগ হয়, যার কারণে তার বাম পা অবশ হয়ে জন্ম নিয়েছিল সে। নিজের অসুস্থ সন্তানকে একদমই সহ্য হতো না তার। একে তো বয়স্ক স্বামী, তার উপর পঙ্গু সন্তান। স্ত্রীর এইসব উদাসীন আচরণে রশিদ সাহেব তার সকল সম্পত্তি তার মেয়ের নামে লিখে দিয়ে যায়। কিন্তু যতদিন তার মেয়ের বয়স 21 বছর না হয়, ততদিন সোনিয়া এই সম্পত্তি ভোগ করতে পারবে। এর আগে যদি নেহা মারা যায়, তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিতে হবে, এটাই সে উইল করে রেখেছিল। উইল করার কিছুদিনের মধ্যেই সে মারা যায়। এদিকে ডক্টররা বলে দিয়েছিল আসল নেহার প্যারালাইটিক পোলিও রোগের কারণে সে বেশি দিন বাঁচবে না, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তখন সোনিয়া চিন্তা করে যদি এখন নেহা মারাই যায়, তাহলে তো সব সম্পত্তি এতিমখানায় চলে যাবে, সে তো কিছুই পাবে না। তাই সে একটা সিদ্ধান্ত নেয়। প্রথমে সে তার নিজের মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা করে। এরপর ময়মনসিংহে গিয়ে মাদকাসক্ত কেন্দ্রে নেহার আসল মায়ের কাছ থেকে তাকে কিনে নিয়ে আসে। নেহার মা মাদকাসক্ত হওয়ায় টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে দেয় সে। আর এই মেয়েকে সোনিয়া 12 বছর আমেরিকায় লালন পালন করে এরপর দেশে নিয়ে আসে। এত বছর দূরে থাকার কারণ হলো যাতে আসল নেহার চেহারা কারো মনে থাকলেও সেটা ধরতে না পারে। এভাবেই নকল নেহাকে সে সমাজে তার নিজের মেয়ের পরিচয় দিয়ে বড় করে তোলে। তার প্ল্যান ছিল নেহার যখন 21 বছর হবে, তার আগে সে তার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিবে। কিন্তু এর আগেই নেহা মাদকাসক্ত হয়ে যায় আর তার প্ল্যান নষ্ট হয়ে যায়। ফলে তার নিয়মিত প্রচুর টাকার দরকার হয়। তাই সে তার মার কথায় তাকে সম্পত্তি লিখে দিতে রাজি হয় না। এতদিনে সোনিয়ার সাথে তার দেওর বশিরের একটা অবৈধ সম্পর্ক হয়ে যায়। সোনিয়া প্ল্যান করে নেহার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছিল, যাতে নেহা বাধ্য হয়ে তার চাচা বশিরের কাছে যায় আর তার পর্ন ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সমস্ত সম্পত্তি লিখে নিতে পারে। কিন্তু এত কিছু করেও কিছু হচ্ছিল না। নেহা তার সম্পত্তি কোনোভাবেই লিখে দিচ্ছিল না। তাই নেহার 21 বছর হওয়ার আর মাত্র 2 দিন আগেই তার মা সোনিয়া তাকে ডেকে পাঠায় আর মিথ্যা বলে যে তাকে তার সমস্ত সম্পত্তি সে নিজে বুঝে দিবে। এই বলে সে কফি বানাতে যায় আর কফিতে 5টা ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খেতে দেয়। সে কফি খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর সোনিয়া তাকে বাথটবে নিয়ে গিয়ে চুবিয়ে মেরে ফেলে। যে সম্পত্তির জন্য সে তার নিজের মেয়েকে হত্যা করেছিল, সেই সম্পত্তির জন্য তাকে অন্য একজনকে হত্যা করতে খুব বেশি কষ্ট করতে হয়নি। উল্টো সে বুদ্ধি করে বশিরের ব্যবহার করা একটা চায়ের কাপ নেহার বাড়িতে রেখে আসে, যাতে পুলিশের সন্দেহ সরাসরি বশিরের উপরে যায়। আর যেহেতু নিয়ম অনুযায়ী নেহার 21 বছর হওয়ার আগেই সব সম্পত্তি এতিমখানায় যাওয়ার কথা, তাই সোনিয়া বুদ্ধি করে সেই এতিমখানায় কিনে নেয়, যাতে এগুলো তার কাছেই থেকে যায়। তো
যাই হোক, সব প্রমাণ হওয়ার পর সোনিয়ার শাস্তি হয় আর এই কেস সমাধান করার পুরো ক্রেডিট দেওয়া হয় ঈশাকে, যেটা দেখে আরিয়ান আরো বেশি হিংসায় জ্বলে যায়, কারণ সে এই কেস তদন্ত করতে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে। এদিকে আরিয়ান যে রিমান্ডে একজনকে মেরে ফেলেছিল তার ইনকোয়ারি রিপোর্টও চলে আসার সময় এসে পড়ে। এখন সব রুমির কথার উপর নির্ভর করছিল। সিরিজের এই পর্যায়ে এসে রিভিল হয় সেই মুখোশ পরা লোকটির আসল রহস্য। আসলে তাকে আরিয়ানই পাঠিয়েছিল রুমির বাসায় রুমিকে খুন করার জন্য। এরপর 2 বার রুমিকে হত্যা করানোর চেষ্টা করে আরিয়ান, কিন্তু 2 বারই তার প্ল্যান ফেল হয়। অ্যাক্সিডেন্টটাও আরিয়ানের প্ল্যান করা ছিল। অন্যদিকে রুমির মায়ের বান্ধবী কলকাতা থেকে দেশে ফিরে রুমিকে জরুরি কথা বলার জন্য ডেকে পাঠায়। আসলে সে তার মায়ের আর তার পরিবারের ভয়ঙ্কর এক সিক্রেট জানতো, যে ব্যাপারে সে রুমিকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তাকে কেউ মেরে ফেলেছে। মহিলার ছেলে বাইরে কিছু একটা কিনতে গিয়েছিল, এসে দেখে তার মাকে কেউ মেরে ফেলেছে। আরিয়ান গাড়িতে ওই হুডি পরা লোকটিকে বলে, এবার রুমিকে শেষ করে দিও প্লিজ। রুমি এরপর বাসায় এসে দেখে তার নতুন কেয়ারটেকার সোহানকে কেউ মেরে ফেলেছে। এদিক ওদিক হাতাহাতি করে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, ফলে একটু আঘাতে সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর সেই মুখোশ পরা লোকটি এসে তার মাথায় আঘাত করে। আর সেই লোকটি নিজের মুখোশ করলে আমরা দেখতে পাই এই লোকটির চেহারা হুবহু রুমির চেহারার সাথে মিলে যায়। আসলে এই লোকটি হলো রুমির যমজ ভাই। রুমির মা যখন ইন্ডিয়াতে বিয়ে করেছিল তখন তার 2টা পুত্র সন্তান হয়েছিল যমজ। রুমির মা আর তার বাবার ডিভোর্স হয়ে গেলে রুমির মা শুধু রুমিকেই তার সাথে বাংলাদেশে নিয়ে আসে আর আরেকজনকে তার বাবার কাছে রেখে আসে। রুমির বাবা ছিল একজন খারাপ মানুষ। সে ছিল নারী আসক্ত ও জুয়ারু আর মাদকাসক্ত। বাড়ি এসে সে প্রায়ই তার গায়ে হাত তুলতো। মার খেতে খেতে সে একদিন বাসা থেকে পালিয়ে যায়। বাইরের দুনিয়াটা ছিল খুবই ভয়ঙ্কর। তার একবেলা খাবারও জুটতো না, তাই সে বাধ্য হয়ে চুরি ডাকাতি খুনের সাথে জড়িয়ে পড়ে। এভাবেই একদিন সে পুলিশের কাছে ধরা পড়ে আর তার জেল হয়ে যায়। আরিয়ান তাকে কোনো এক পুলিশ স্টেশনে দেখে একদম অবাক হয়ে যায়। তার ভিতরে তার মায়ের প্রতি খুব ক্ষোভ ছিল যে তারা দুজনেই দেখতে একই রকম, একই মায়ের সন্তান। তাহলে কেন তার মা শুধু রুমিকেই নিয়ে এলো বাংলাদেশে আর তাকে ওখানে মার খাওয়ার জন্য রেখে এলো? এজন্যই তার মায়ের উপর তার ভীষণ রাগ ছিল, এমনকি সেই তার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। আরিয়ান তার ক্ষোভের বিষয়টা জানতে পেরে এই পুরো প্ল্যানটা সাজায় যে রুমিকে ওই হত্যা করবে আর রুমির জায়গায় সে রুমির জীবন যাপন করবে। তরিকুলকে হত্যা, রুমির গাড়ি অ্যাক্সিডেন্ট সহ সবকিছু করেছিল এই লোকটা। এইবার সে রুমির বাসায় এসেছে রুমিকে হত্যা করার জন্য। তাই সে রুমির সাথে কিছু উল্টাপাল্টা কথা বলে নিজের পরিচয় দিয়ে তাকে বেডরুমে নিয়ে যায় খুন করার জন্য। তবে দেখানো হয় না যে দুজনের ভিতরে কে মারা গেল আর কে বেঁচে গেল। শুধু শেষে এতটুকু দেখানো হয় ঈশা রুমির বাসায় এসেছে আর উপর থেকে সিঁড়ি দিয়ে দুজনের একজন নেমে এসে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা তো রুমিকে বরাবরই পছন্দ করত, রুমি এটা জানতো। তবে রুমি কখনোই ঈশার সাথে এমন আচরণ করেনি। তবে এখানে এটাও বোঝা যায় না যে এটা রুমি নাকি ওই লোকটা। ঈশার কাছে প্রথমে ব্যাপারটা নরমালি মনে হয়, কিন্তু যখন সে সিঁড়িতে রক্ত দেখতে পায় সে বুঝে যায় এখানে কোনো গন্ডগোল হয়েছে। আর এখানে রুমি সিজন 1 শেষ হয়। তো কেমন লাগলো ভিকি জাহিদ পরিচালিত ঈদ উপলক্ষে নির্মিত নতুন ওয়েব সিরিজ রুমি, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।